গুণগত রসায়নের চ্যাপ্টার মার্কিং ভিডিওতে তোমাদের স্বাগতম। সো গুণগত রসায়ন তোমরা যখন পড়ছো তোমাদের ফিল হবে যে এখানে অনেকগুলো টপিক আছে, অনেক বেশি টপিক আছে। কিন্তু বাস্তবতা হইলো এত বেশি টপিক থেকে কিন্তু একদমই কোয়েশ্চেন আসে না। বলতে গেলে 3 থেকে 4টা টপিক পড়লে তোমার কোয়েশ্চেন কমন পাওয়া মিস হবে না, ঠিক আছে? সো ওই টপিকগুলো নিয়েই বলবো, প্লাস ওই টপিকগুলো আসলে কিভাবে পড়তে হবে, কোন কোয়েশ্চেনগুলো স্পেসিফিক্যালি বেশি আসে সেই জিনিসগুলো তোমাদের মার্ক আউট করে দিব। সো প্রথম টপিক দেখো যে পরমাণু ও তার মূল কণিকা সমূহ। এটা একদমই ফালতু টপিক, ঠিক আছে? এই টপিক থেকে একদম কোশ্চেন আসে না। তোমরা তো 9-10 পড়ে আসছো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলা নিয়ে আর কি। তারপর একটা হলো তোমার আইসোটোপ। সো আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলা থেকে তোমার অ্যাডমিশনের এমসিকিউ থেকে আসে। যারা রিটেন ফোকাস করবা তাদের এই টপিক না আহামরি প্যারা খাওয়ার দরকার নাই। জাস্ট আইসোটোপের ব্যবহারটা একটু হালকা পাতলা দেখতে পারো। কিন্তু এখান থেকে তোমার এমসিকিউ ছাড়া রিটেনে আসার সম্ভাবনা একদমই কম, ঠিক আছে? তারপর আসছে তোমার পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। এটাও তোমরা 9-10 পড়ে আসছো। যখন তোমাদের ধরো যে প্রাচুর্যতা দেওয়া থাকে, প্রাচুর্যতা থেকে আমরা কি করি? আপেক্ষিক যে পারমাণবিক ভরটা আছে ওইটা বের করি। সো এটা একদমই ইজি টপিক, কিন্তু তোমরা অলরেডি কিন্তু পড়ে আসছো। সো এটা নিয়ে আলাদা করে মাথা ঘামানোর দরকার নাই। তারপর আসে তোমার ভর ত্রুটি, তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া। সো এই টপিকটা এখানে পড়ার একদমই দরকার নাই। এই টপিকটা ইম্পর্টেন্ট, আমি বলবো না যে ইম্পর্টেন্ট না। সো এই টপিকটা আসলে তোমার নিউক্লিয়ার ফিজিক্স, পদার্থবিজ্ঞানের একটা চ্যাপ্টার আছে নিউক্লিয়ার ফিজিক্স, ওইখানে কিন্তু এই টপিকটা ভালোভাবে কভার করা দেওয়া আছে। সো যারা গুণগত ডিভাইস দিবা, এই টপিকটা তোমাদের আহামরি পড়ার দরকার নাই। যখন ফিজিক্সে পড়ে নিও, ঠিক আছে? তারপরে আসি তোমার অরবিট, অরবিটাল আর কোয়ান্টাম সংখ্যা। এইটা তোমার কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। এটা থেকে তোমার এমসিকিউ আসবে। এখান থেকে রিটেন কোয়েশ্চেন আসে না নরমালি। এখান থেকে তোমার এমসিকিউ আসবে। সো এটা মোটামুটি ভালো, ভালো মানে কোয়েশ্চেন জাস্ট এমসিকিউতে দিবে। সো এটা নিয়েও খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই। জাস্ট তোমরা অরবিট, তারপর অরবিটাল সংখ্যা বের করা, ওইগুলা জিনিস দেখে রাখিও। সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট হলো তোমার ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আর ইলেকট্রন বিন্যাসের নিয়ম। যারা আমার অ্যাডমিশন নোটটা মানে দেখবা, এই নোটটা মেবি ফ্রি করে দেওয়া আছে। সো এই নোটে তোমার আমি যে পেরিওডিক যে চার্টটা আছে, পেরিওডিক টেবল যেটা আছে, ওই টেবিলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেগুলা মৌল আছে, 118টা মৌল কিন্তু মুখস্থ রাখার দরকার নাই। তোমার অ্যাডমিশনের জন্য বলতে গেলে 60 থেকে 70টা মুখস্থ রাখলেই হবে। সো ওই 60 থেকে 70টা যে করে হোক, ছন্দ দিয়ে হোক, যেভাবেই হোক মুখস্থ রাখবা। আর ইলেকট্রন বিন্যাসের কিন্তু কিছু শর্টকাট আছে, ওই শর্টকাটগুলো দেখবা। এটা তোমার এমন একটা শর্টকাট আছে, ওই শর্টকাট এপ্লাই করলে 118টা মৌলের ইলেকট্রন বিন্যাসই পারা যায় ব্যতিক্রম ছাড়া। সো ওই জিনিসগুলো দেখে রাখবা। এখান থেকে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে। সো গুরুত্ব লিস্ট দিয়ে আমি এখানে এই যে একটা সুন্দর একটা সাইন আছে, এই সাইনটা ইউজ করতেছি। এর আগে তো তোমার গোলাপি ইউজ করছি। সো এই সাইনটা দিতেছি যেগুলো আসলে ইম্পর্টেন্ট। সো ইলেকট্রন বিন্যাস তোমরা করার ট্রাই করবা। আমি যখন এই টাইপ নিয়ে আসবো তখন ইন ডিটেইলে বলবো যে কিভাবে আসলে পড়া উচিত। তারপর আসি তোমার কোয়ান্টাম বলবিদ্যা, ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন রাশি। সো এই টপিকটাও তোমার নিউক্লিয়ার ফিজিক্সে কভার করে দেওয়া লাগবে। তোমার এইখানে পড়ার দরকার নাই। এখানে জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখবা। সূত্রগুলো মুখস্থ রাখলেই হয়। সো এই টপিকও আহামরি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হইলো তোমার বর্ণালী। ইম্পর্টেন্ট টপিকটা হলো তোমার বর্ণালী। এই বর্ণালী থেকে তুমি ধরে নাও বুয়েটে কোশ্চেন চলে আসছে। সিকের বুয়েটে তো আসেই। বুয়েটে আসে। আমাদের বছরও আসছে। রিসেন্ট ইয়ারে রিসেন্ট ইয়ারে সবচাইতে বেশি কোশ্চেন আসছে কিন্তু বর্ণালী। জাস্ট তুমি একবার দেখো রিসেন্ট ইয়ারে কত বেশি আসছে। 25-এ আসছে, 24-এ আসছে, তারপরে 23-এ আসছে, 22-এ আসছে, 21-এ আসছে, মানে 19 আসছে, 18 সব মানে প্রতি বছরই আসছে। মিস হয় না এই টাইপ থেকে। সো এই টাইপটা সবচাইতে বেশি এফোর্ট দিবা। ধরা যাক তুমি এই চ্যাপ্টার রিভাইজ দিতেছো। ১ম এ আসবা এই টপিকে। ১ম এই টপিকটা পড়বা। তারপরে অন্য কিছু। তারপরে বর্ণালীর পরে আসি তোমার দ্রাব্যতা। সো এই দ্রাব্যতা থেকে এমসিকিউ বেশি আসে। দ্রাব্যতা বিশেষ করে তোমার সিকের বুয়েটে যেগুলো এমসিকিউ ওখানে বেশি আসে। বুয়েটে এখান থেকে কোয়েশ্চেন দ্রাব্যতা থেকে কম আসলেও তোমার দ্রাব্যতার গুণফল থেকে বেশি কোয়েশ্চেন আসে। তাহলে আমাদের ইম্পর্টেন্ট কি? দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল বেশি ইম্পর্টেন্ট। কিন্তু দ্রাব্যতা যে তুমি ছেড়ে আসবা এটা কোনো চান্স নাই। দ্রাব্যতাও তোমার পড়ে মানে পড়া লাগবে। দ্রাব্যতা বুঝলে দ্রাব্যতার গুণফলও ইজিলি বুঝবা। তারপর ইম্পর্টেন্ট টপিক হলো আয়ন শনাক্তকরণ। এখান থেকে বুয়েট অনেকভাবে কোশ্চেন দিতে পারে। ফর এক্সাম্পল কিছু বছরে 10 মার্কের কোশ্চেন আসে। কিছু বছরে 2 মার্ক কিংবা 4 মার্কের কোশ্চেন আসে। আমাদের বছরে মেবি 2 মার্কের কোশ্চেন কিংবা 4 মার্কের কোশ্চেনের আকারে দিছিল। সো এখান থেকে কোশ্চেন তুমি পাবাই, পাবাই। কিন্তু হয় 2 মার্ক, হয় 10 মার্ক, কিন্তু কোশ্চেন পাবাই। সো আমাদের ইম্পর্টেন্ট যে 5 টা টপিক সেটা দাগায় দিছি। আরেকটা হলো লাস্ট টপিক হলো ক্রোমাটোগ্রাফি কিংবা বিশোধন, যেগুলা প্রয়োগটা আছে। সো এই যে 5 টা টপিক বললাম, এই 5 টা টপিক ইম্পর্টেন্ট। এই যে 12 নাম্বার টপিকটা আছে না? এই 12 টপিক এটা তোমার সিকের ওয়েট। যারা সিকের ওয়েটকে বেশি ফোকাস দিবা
তাদের জন্য ইম্পর্টেন্ট সিকিউরিটির জন্য এই 12 নম্বর টপিক থেকে সিকিউরিটি বেশি আসে। আমাদের বছরেও কোশ্চেন আসছিল, আমাদের বছরেও রুয়েটেও সেম কোশ্চেন আসছিল, চুয়েটেও সেম কোশ্চেন আসছিল। সো 5টা টপিকটা সবচেয়ে বেশি ইফোর্ট দিবা, এটা মাথায় সেট করে রাখবা। এই টপিকটা অ্যানালাইসিস কেন করে দিতেছি, যাতে তুমি এই জিনিসগুলো মাথায় সেট করে রাখো যে এই টপিকগুলো আমাদের ইফোর্ট বেশি দিতে হবে। যখন তুমি ক্লাস করবা তখন ক্লাসে সবচাইতে বেশি ইফোর্ট কই দিবা এইগুলাতে। অনেকে করে কি ক্লাসে হাবিজাবি টপিক নিয়ে গবেষণা শুরু করে দেয়, লাইক অরবিটাল নিয়ে গবেষণা শুরু করে দিছে, কোয়ান্টাম মেকানিক্স আছে ভাই, কোয়ান্টাম মেকানিক্স গবেষণা করতে হবে। না ভাই, তোমার এত কিছু পড়তে হচ্ছে না, তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো আগে ভালোভাবে কভার করো, তারপরে যত পারো ওগুলা পড়ি হাবিজাবি। আগে ইম্পর্টেন্ট টপিক পড়ো, ওগুলা হাবিজাবি জিনিস পইরা তোমার কোনো লাভ হবে না। তুমি যদি পরমাণু মডেল নিয়ে তুমি সারাক্ষণ যদি টাইম দাও, ওখান থেকে কোশ্চেন কয়টাই আসবে? আসবে না কিন্তু, আসবে কিন্তু এগুলো টপিক থেকেই, এগুলো টপিক থেকেই। তারপরে এখন আসি তোমার ইন ডিটেইল আলোচনা। তো কণিকা নিয়ে বলছি, কণিকা নিয়ে আহামরি কিছু আসে না, কণিকা বাদ। তারপর আইসোটোপ, আইসোটোপের এই তো কন্ডিশনগুলো দেখো তোমরা অলওয়েজ, মানে 9-10 অলওয়েজ, মানে 9-10 এগুলো জিনিস কিন্তু অলওয়েজ আসছে। সো 9-10 যেহেতু পড়ে আসছো, এখানে অত বেশি ইফোর্ট দেওয়ার দরকার নাই, জাস্ট এমসিকিউ সলভ করে নিও এখান থেকে। তারপরে আসে তোমার পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এটাও সেম বলছি, 9-10 পড়ে আসছো, জাস্ট হালকা দেখে রাখবা, এই টপিকগুলো হালকা দেখে রাখবা। টাইপ 4, এটা তোমার যেহেতু ফিজিক্সে আছেই, এখানে অত বেশি দেখা লাগবে না, যাতে কনসেপ্ট অলরেডি জানা আছে তারা জাস্ট প্রবলেম সলভ করিও। বিশেষ করে এই টাইপের কোশ্চেন বেশি আসে, ঠিক আছে? তোমার আলফা কণা গেলে, ধরো যে তোমার কাছে একটা পরমাণু আছে, ওই পরমাণু থেকে আলফা কণা গেলে ওটা কি হয়, অন্য পরমাণুতে কনভার্ট হয়ে যায়। বেটা গেলে আরেক ধরনের চেঞ্জ হয়। এই চেঞ্জগুলা মাথায় রাখবা। এই চেঞ্জগুলা থেকে এমসিকিউ বেশি আসে সিকিউরিটিতে। দেখবা সিকিউরিটি, আইওটি এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসছে। এই তো দেখো এই টাইপের কোয়েশ্চেন অনেক বেশি আসে। আর যেগুলো ভর ত্রুটির কোয়েশ্চেন, এই ভর ত্রুটির কোয়েশ্চেনগুলা কিংবা তেজস্ক্রিয়তার যেগুলো কোয়েশ্চেনগুলা, ওইগুলা তোমার ফিজিক্সে দেওয়াই আছে। সো এইখানে তুমি জাস্ট পড়ে রাখবা কি আলফা কিংবা বিটা, এটা চলে যাওয়ার ফলে তোমার কিভাবে চেঞ্জ হইলো এইটা, আর কিছু দেখার দরকার নাই। তারপরে আসি তোমার অরবিট, অরবিটাল আর কোয়ান্টাম সংখ্যা। এইখানে দেখো অনেকগুলো সূত্র দেওয়া আছে, এই সূত্র থেকে তোমার এমসিকিউ আসে। আর যারা এইচএসসি ফোকাস দিবা, ঠিক আছে, এইচএসসিতে এইখান থেকে কোয়েশ্চেন দিতে পারে, এখান থেকে এইচএসসিতে কোয়েশ্চেন আসে। সো এই টপিকটা তোমার ইম্পর্টেন্ট হলো এমসিকিউ এর জন্য। এমসিকিউ হয়তো বলবে যে একটা অরবিটের মধ্যে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, কিংবা একটা অরবিটের মধ্যে কয়টা তোমার উপশক্তি স্তর থাকতে পারে, কিংবা কয়টা অরবিটাল থাকতে পারে। এগুলার কিন্তু অনেকগুলা শর্টকাট দেওয়া আছে, দেখছো? শর্টকাট না মেইনলি এটা আরকি সূত্রই বলতে পারো। সো এই সূত্রগুলা তোমরা মুখস্থ রাখবা। এই যে সূত্রগুলা দেওয়া আছে, এই সূত্রগুলাতে টাইম দিবা। তাহলে কিন্তু তোমরা পেরে যাবা ইজিলি। আরেকটা ইম্পোর্টেন্ট এমসিকিউ আসে, সেটা হইলো তোমার ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনে কি আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা পাই, ওই 4টা কোয়ান্টাম সংখ্যার সেট নিয়ে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে। তাহলে আমরা এখানে কোনটাতে ইফোর্ট দিব? কোয়ান্টাম সংখ্যার যে 4টা সেট আছে, ওই সেটগুলা, লাইক এখানে বললো যে ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেটটা বলো। কিংবা এরকম বলতে পারে যে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা কিন্তু ভ্যালিড না। আমাদের কিন্তু শর্ত আছে, এই এন, তারপরে এল এর মান, এস এর মান, এগুলার কিন্তু একটা শর্ত আছে, একটা লিমিট আছে কিন্তু, ঠিক আছে? ওই শর্ত যখন মানে না, তখন কি ওটা ইনভ্যালিড হয়ে যায়। সো এই ইনভ্যালিড কোয়েশ্চেনগুলো দেখবা অনেক আসছে। তোমার দেখো কোন সেটটা সঠিক নয়, এই টাইপের কোয়েশ্চেন তোমার কোয়েশ্চেন বলবে, কোয়েশ্চেন দেওয়া থাকবে, বলবে যে কোনটা সঠিক না। সো এইটাতে বেশি টাইম দিবা, ঠিক আছে? এমসিকিউ, জাস্ট এই এমসিকিউটাতে, এই তো সঠিক নয়, এই টাইপের এমসিকিউ এ বেশি টাইম দিবা। তারপরে ইলেকট্রন বিন্যাস। সো ইলেকট্রন বিন্যাসের যে 3টা নীতি আছে, এটা এইচএসসি তে আসবে, কিন্তু অ্যাডমিশনে আসবে না বললেই চলে, ঠিক আছে? এটা তোমার মেইনলি এইচএসসি তে আসবে। সো এখান থেকে এমন কোয়েশ্চেন দিবে, ধরো যে তোমার একটা মৌল দিল, মৌল দিয়ে বলবে যে ইলেকট্রন বিন্যাসটা বের করো। সো কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে মৌলের তোমার নাম্বার দিয়ে দেয় নাই, পারমাণবিক সংখ্যাটা দেয়া নাই। সো ওই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা বেটার হয়। বুয়েট যদি হয়, বুয়েটের কোশ্চেনের যদি কথা বলি, বুয়েট অবশ্যই মৌলের তোমার পারমাণবিক সংখ্যা দিয়ে দিবে, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে নাও দিতে পারে। সো সবচাইতে বেস্ট হয় পারমাণবিক সংখ্যা সহ মুখস্থ রাখা, মানে রাখা। আর এখানে ইলেকট্রন বিন্যাস যে কেমনে হইতেছে সেই জিনিসটাতে ফোকাস দেওয়া, তাহলে আলটিমেটলি 2 টাইপের কোশ্চেন, সরি ইলেকট্রন বিন্যাস নিয়ে মেইনলি 2 টাইপের কোশ্চেন। একটা হলো এই তো কোয়ান্টাম সেট, ওটাও ইলেকট্রন বিন্যাসের সাথে রিলেশন একটা আছে, আরেকটা হলো তোমার ডিরেক্টলি ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া।
ফর এক্সাম্পল এই তো এখানে দেখো বুয়েটের 23-24 যে কোয়েশ্চেনগুলো আছে, এখানে ইলেকট্রন বিন্যাস চাইছে, অনেকগুলো সংকেত দিছে ওই সংকেত থেকে। আবার কিছু কিছু কেসে তোমার দেখো যে ইয়ে দেওয়া নাই, তোমার পারমাণবিক সংখ্যা দেওয়া নাই। সো এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবা, এই জিনিসগুলো খেয়াল রাখবা। আর বেসিক কনসেপ্ট থেকেও কিছু কিছু কোশ্চেন আসে, লাইক তোমার দেখো 4F, তারপর 5F, এগুলো এই জিনিসগুলা, এগুলা টাইপ কোশ্চেন একটু বেশি প্যারাদায়ক। এই টাইপের কোশ্চেন একটু ঝামেলা। সো এই টাইপ নিয়ে বেশি ঘামানোর দরকার নেই, মাথা ঘামানোর দরকার নেই। তারপরে এই টপিকটা তো গেল। এখন আসি কোয়ান্টাম বলবিদ্যা ব্যবহার করে তোমার গতীয় রাশি। সো এইখানে দেখো আমরা বেগ পাই, ব্যাসার্ধ পাই, তারপরে কি পাই? শক্তি পাই, আর কৌণিক ভরবেগ পাই। মেইনলি তোমার এই প্রথম ৩ টাই দরকার। কিন্তু এখানে দেখো অনেকগুলো সূত্র আছে, বড়, বড় সূত্র আছে। এই বড়, বড় সূত্র একদমই মুখস্থ রাখার দরকার নাই। তোমরা জাস্ট শর্টকাটটা মুখস্থ রাখবা। শর্টকাট যদি এপ্লাই করো, মার্ক তোমাকে দিবে, টেনশন নাই। কারণ এই যে সূত্রগুলো আছে তুমি জীবনেও মুখস্থ রাখতে পারবা না, honestly। এগুলো মুখস্থ রাখা অনেক কঠিন। এখন তুমি যদি এক্সট্রা নার্ড না হয়ে থাকো, সেটা আলাদা ব্যাপার। তাহলে শর্টকাটটা জাস্ট মুখস্থ রাখবা, শর্টকাট দিয়ে কাজ চালাবা, তাহলেই হয়ে যাবে। আর হাইজেনবার্গ, তারপরে ডি ব্রগলি, তারপরে শ্রোডিঙ্গার আছে, এগুলো জাস্ট থিওরি পড়ে রাখবা, বই থেকে একবার জাস্ট রিডিং করে রাখবা। এই যে ইকুয়েশনগুলো জাস্ট মনে রাখবা। এখান থেকে আহামরি কোশ্চেন দিবে না, যেগুলো দিবে একদম ইজি কোশ্চেন দিবে। ইজি কোশ্চেন, এগুলো শর্টকাট অ্যাপ্লাই করলেই পেয়ে যাবা, পেয়ে যাবা। দেখো, আর মাঝে মাঝে এই টাইপের থিওরি কোশ্চেন আসে, লাইক এটা তোমার ওই যে শ্রোডিঙ্গারের সাইয়ের তাৎপর্য। সো এই জিনিসগুলো শ্রোডিঙ্গারের যে ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটা একটু থিওরি পার্টটা ভালোভাবে পড়ে নিও শ্রোডিঙ্গারের ক্ষেত্রে। তারপর আসে হলো তোমার বর্ণালী। বললাম এই বর্ণালী থেকে কি আসে, সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে বর্ণালী থেকে। সো বর্ণালী থেকে কোন টাইপের কোয়েশ্চেন বেশি আসে? এখন বর্ণালীর আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা দেওয়া আছে। তারপরে বর্ণালীর কি লাইমেন, বামার, তারপরে তোমার অনেকগুলো সিরিজ আছে না, ওই সিরিজের কোয়েশ্চেন দিতে পারে। তাহলে আমি বলি আসলে কোন জিনিসে ফোকাস দিবা। এক, লাইমেন, বামার, তারপর হাবিজাবি যেগুলো সিরিজ আছে ওইটা। তারপরে রেখার সংখ্যা, বর্ণালীতে রেখার সংখ্যা বের করার একটা সূত্র আছে। ওই কোয়েশ্চেনটা আমার এই বছরই কুয়েটে আসছিল। এই বছরে এই বর্ণালী রেখা উৎপন্ন কতটা হবে, এইটা আসছিল। তারপরে যে জিনিসটা মুখস্থ রাখবা সেটা হলো কালার। দেখবা যে এক একটা রেঞ্জে এক এক টাইপের কালার পাই। এখানে দেখো আমাদের বুয়েটে আসছে যে বিকিরণের বর্ণ কি, এই কালারের একটা রেঞ্জের চার্ট আছে, ওই চার্টটা মুখস্থ রাখবা। তারপরে তোমার অনেকগুলো বলবে যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এই লাইনগুলো পড়বা। তারপরে তোমার বলবে যে আলফা, তারপরে বেটা, গামা লাইন, এইগুলা পড়বা। তাহলে এই জিনিসগুলো পড়লেই তোমার কোশ্চেন কমন পাবা। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হইলো তোমার বর্ণালীর ব্যবহার। যেমন আইআর যে রশ্মি আছে, ইনফ্রারেড রে, এটার কিন্তু অনেকগুলো ব্যবহার আছে চিকিৎসা ক্ষেত্রে। সো এই থিওরিটা পড়বা। তারপরে যতগুলা বর্ণালী আছে, লাইক যতগুলো ওয়েভ আছে, ওয়েভ লাইক ইউভি, তারপরে তোমার ইনফ্রারেড, তারপরে দৃশ্যমান আলো, এগুলার কাজ পড়বা। মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলার কাজ পড়বা। কাজের একটা চার্ট আমি আর নোটে কিন্তু ভালোভাবেই দেওয়া আছে, আমার নোটটা দেখতে পারো। সো এই চার্টটা থেকে কিন্তু বুয়েটে কোশ্চেন আসে। তারপরে ইউভির কাজ, তারপরে আইআর রশ্মির কাজ। সো এইখান থেকে কিন্তু কোশ্চেন অনেক বেশি আসে। তাহলে এখানে এক ক্যালকুলেশন দিবে, নাইলে তোমার এই যে থিওরি থেকে কোশ্চেন দিবে। সো ক্যালকুলেশন থেকে কি কোশ্চেন আসবে সেটা বলে দিলাম। রেখার সংখ্যা, তারপরে কততম লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, তারপর আলফা, বিটা, গামা, তারপরে কোন বর্ণ হইলো, এগুলা। সো এই জিনিসগুলোতে ফোকাস দিও। তারপরে আসি তোমার দ্রাব্যতা। এই দ্রাব্যতার কনসেপ্ট থেকে তোমরা যেটা বেশি মুখস্থ রাখবে সেটা হলো দ্রাব্যতার, ধরো যে তাপমাত্রা চেঞ্জ করলাম। তাপমাত্রা চেঞ্জ করলে কি হয়? অনেক সময় অদক্ষেপ পড়ে, কিংবা অনেক সময় আমাদের এক্সট্রা করে দ্রব্যটা অ্যাড করতে হয়। সো সেইটার একটা শর্টকাট দেওয়া আছে। এই শর্টকাটটা তুমি মুখস্থ রাখবা। এই শর্টকাট তোমার বুয়েটে রিটেনে দিতেও পারে। বিশেষ করে সিকের ওয়েটে বেশি আসে। সিকের ওয়েটে এই শর্টকাটটা বেশি আসে। আর দ্রাব্যতার যে মেইন সূত্র আছে সেটাও দেখে রাখবা। আর দ্রাব্যতা থেকে আরেকটা জিনিস কেয়ারফুল থাকবা, সেটা হলো অনেক সময় দ্রবের যে ঘনত্বটা আছে, দ্রবের ঘনত্ব দিতে পারে, কিংবা আপেক্ষিক গুরুত্ব দিতে পারে। সো ওই জিনিসটা খেয়াল রাখিও। দেখো অদক্ষিপ্ত কত গ্রাম অদক্ষেপ পড়বে, সো এই টাইপ থেকে কিন্তু রুয়েটে দিছে। এই টাইপ থেকে তোমার আরো অনেক জায়গায় কিন্তু কোয়েশ্চেন আসছে। আরেকটা হলো হেনরি সূত্র, মানে চাপের উপর যে দ্রাব্যতার যে প্রভাবটা আছে ওইটা পড়বা। সো তাপমাত্রার যে প্রভাবের যে শর্টকাট, এটা অনেক বেশি আসে। দেন তোমার হেনরির সূত্র, এই হেনরির সূত্র অনেক আসে। আরেকটা জিনিস কেয়ারফুল থাকবা হলো, সেটা হলো কনভার্সন। কনভার্সনটা তোমরা খেয়াল রাখবা, তাহলে এখান থেকে দ্রাব্যতা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে কনভার্সনটা আছে, কনভার্সনটা খেয়াল রাখবা। আমরা তো নর্মালি গ্রাম, 100 গ্রাম এককে আমরা ইউজ করি। সো অনেকগুলো কনভার্সন আর কি আমাদের জানা দরকার হয়। ফর এক্সাম্পল গ্রাম পার লিটার, তারপরে তোমার হয়তো মোলার একক। সো এই জিনিসগুলোতে একটু কেয়ারফুল থাকবা।
আমরা যে এককটা ইউজ করি, সেই এককে কিন্তু আমরা দ্রব্য বাই দ্রাবক ইউজ করি। কিন্তু যখন আমরা দ্রাবকের গুণফল পড়বো, তখন কি ইউজ করব? দ্রব্য বাই দ্রবণ এরকম জিনিসগুলা, কিংবা মোল সংখ্যা বাই আয়তন ওইটা ইউজ করব কিন্তু। তখন কিন্তু আমরা দ্রবণ নিয়ে আসলে কাজ করবো। আর এখন আমরা যেটা কাজ করি সেটা মেইনলি দ্রাবক নিয়ে। সো এই জিনিসটা নিয়ে একটু কেয়ারফুল থাকিও। নাম্বার মানে এই যে কনভার্সনটা আছে, একক যে কনভার্সনটা। সো এখান থেকে তোমার দেখবা যে সবচাইতে বেশি কোশ্চেন আসছে এই যে অদক্ষেপ পড়ছে কিনা। মানে দ্রাব্যতার অদক্ষেপ, অদক্ষেপ পড়বে কিনা সেটার কিন্তু আবার দ্রাব্যতার গুণফলেও সেম কনসেপ্টটা আছে। সো দ্রাব্যতার গুণফলে আমাদের ইম্পর্টেন্ট টপিকটা হলো, প্রথম টপিকটা হলো তোমার সমআয়ন প্রভাব। সো সমআয়ন প্রভাব অনেক বেশি আসে। সেকেন্ড ইম্পর্টেন্ট হইলো তোমার অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়বে কিনা এই শর্তটা। তাহলে এই ২ টা কোয়েশ্চেনই কিন্তু সবচাইতে বেশি আসে। সো এরা দেখো, অদক্ষেপ পড়বে কিনা, তারপরে অদক্ষেপ পড়বে কিনা, তারপরে তোমার দ্রাব্যতা কত গুণ বাড়লো কমলো। তারপরে দেখো পদক্ষেপের পরিমাণ, পদক্ষেপের পরিমাণও কিন্তু ইম্পর্টেন্ট। সো মানে কতটুকু পদক্ষেপ পড়লো এটাও ইম্পর্টেন্ট। তারপরে তোমার দেখো পদক্ষেপ পড়বে কিনা, এই টাইপ কিন্তু সবচেয়ে বেশি আসে। আরেকটা হলো তোমার সম আয়ন ইফেক্ট। সো সম আয়ন ইফেক্ট, এটার কোশ্চেন দেখতেছি না যদিও, এটা কিন্তু অনেক বেশি আসে। সম আয়ন ইফেক্টটা, সম আয়ন ইফেক্ট। সো এগুলাই আর কি তোমার দ্রাবতার গুণফল। সো সমায়ন ইফেক্ট তো তোমার এইচএসসিতেও অনেক বেশি কোয়েশ্চেন আসে। তো এখান থেকে তোমরা অনেকে পড়বা জটিল আয়ন, ঠিক আছে? অনেকে দেখবে যে জটিল আয়ন আছে। এই টপিকটা একদমই আসে না। এই টপিকটা বইয়ে আছে কিন্তু জীবনেও আসে নাই। এই টপিকটা পড়ার দরকারও নেই। জটিল আয়ন পড়ার দরকারই নেই। আরো অনেক হেভি টাইপ আছে, সেগুলো পড়ার দরকার নাই। সো এখান থেকে এই টাইপের কোশ্চেন আসবে। আরেকটা হইলো তোমার পিএইচ এর সাথে রিলেশন করবে। তোমার অ্যাসিড বেসে তো আমরা পিএইচ, তারপরে পিওএইচ পড়ছি। সো এই পিএইচ পিওএইচ এই রিলেশন থেকে কিন্তু কোয়েশ্চেন তোমার দিবে। সো এটা নিয়েও কেয়ারফুল থাকিও দ্রাব্যতার গুণফলে। তো এখন আসি তোমার আয়ন শনাক্তকরণ। সো আয়ন শনাক্তকরণ থেকে মেইনলি কি করবা? দেখবা যে আমরা একটা আয়নেই কিন্তু, ফর এক্সাম্পল তোমার আর কি তোমার এখান থেকে দেখায় আর কি। দেখো NaOH, সো এই বিকারকটা ইউজ করে কিন্তু আমরা অনেক ধরনের আয়ন কি করি, শনাক্ত করি না? তারপরে দেখবা যে এইরকম অনেকগুলা কি আছে, বিকারক আছে। ওই একটা বিকারক দিয়ে কিন্তু আমরা ৪ থেকে ৫টা কিন্তু শনাক্ত করতে পারি। সো এই জিনিসগুলা আমার নোটে অনেক ভালোভাবে দেওয়া আছে। একটা বিকারক অনেকগুলো আয়ন শনাক্তকরণ একসাথে করে দিছি। সো আমার নোটটা দেখবা, ওই নোটে একটা ভালো আইডিয়া পাবা। তাহলে ওই জিনিসগুলা তুমি কি করবা? একটা বিকারক থেকে কত ডিফারেন্ট রেজাল্ট পাইতেছি, ওইটা বিশেষ করে মুখস্থ রাখবা। আর এমসিকিউ এর জন্য বিশেষ করে তোমার কোনটার কেমন পদক্ষেপ আসতেছে, সোডিয়ামের সাদা পদক্ষেপ, ক্যালসিয়ামের সাদা পদক্ষেপ, ফেরামের ক্ষেত্রে অনেক ধরনের পদক্ষেপ পাই, নীল পাই, তারপরে তোমার বাদামি, হাবিজাবি অনেক কিছু পাই যাই। সো এই জিনিসগুলা দেখবা যে কখন নীল পাই, কখনো বাদামি পাই, কখন গাঢ় নীল পাই। এই জিনিসগুলা দেখবা, কখন প্রুশিয়ান ব্লু পাই, তারপর কখন সাদা পাই। সো এই জিনিসগুলা ভালোভাবে দেখে ফেলবা, দেখে ফেলবা। বিশেষ করে মানে বুয়েট বলবে যে বিকারক, ২ টা বিকারক ইউজ করে আয়ন শনাক্তকরণ করো। তারপর আরেকটা ইম্পর্টেন্ট হলো তোমার নেসলার দ্রাবক। নেসলার দ্রাবক, এই যে নেসলার দ্রাবকটা আছে, নেসলার দ্রাবকের প্রস্তুতি পড়বা। প্লাস নেসলার দ্রাবক ইউজ করে কিভাবে আমরা অ্যামোনিয়া শনাক্ত করি এটা পড়বা। তো এটাই গেল আয়ন শনাক্তকরণ। সাথে তোমার ওই তো শিখা পরীক্ষা আছে। শিখা পরীক্ষায় আমরা অনেকগুলা কালার পাই। ঠিক আছে? শিখা পরীক্ষায় কি, কি কালার পাই এটা এমসিকিউ তে দিতে পারে। এমসিকিউ তে দিতে পারে। সো তোমরা তাহলে কি করবা? এই যে বইটা দেখো, আমি বললাম যে কোন টাইপের কোয়েশ্চেন দেয়, হয়তো ২-৩ মার্কের কোয়েশ্চেন দেয়। কখনো ১০ মার্ক দিতে পারে, কখন সিঙ্গেল কোয়েশ্চেন দিতে পারে, কখনো আবার ডিরেক্টলি বলতে পারে। সো এই জিনিসগুলো দেখবা। তারপরে শিখা পরীক্ষায় কি, কি কালার পাই, সো সেটাও কিন্তু রিটেনে দিয়ে দিতে পারে। সো এই জিনিসগুলা ভালোভাবে মুখস্থ রাখবা। বিশেষ করে শিখা পরীক্ষাও ৪ টা অনেকে ইগনোর করে যায়। কিন্তু শিখা পরীক্ষা ভালোভাবে করবা। যারা প্র্যাকটিক্যাল করার এখনো সুযোগ আছে, তারা প্র্যাকটিক্যালটা ভালোভাবে দেখবা। মজা আছে। শিখা পরীক্ষার প্র্যাকটিক্যাল অনেক মজার আছে। তো এতটুকুই তোমার আয়ন শনাক্তকরণ। আরেকটা লাস্ট হইলো তোমার এখানে তোমার যে গুণগত রসায়নের প্রয়োগটা আছে, এখানে প্রয়োগ থেকে মেইনলি তোমার আসে হলো ক্রোমাটোগ্রাফি। অনেক কিন্তু প্রয়োগ আছে। কিন্তু আমাদের মেইনলি আসে ক্রোমাটোগ্রাফি, আর ক্রোমাটোগ্রাফির যে সূত্রটা আছে, এই তো এই দ্রাবক নিষ্কাশনের যে সূত্রটা আছে, এই সূত্রটা থেকে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে। সো তোমরা মেইনলি এই দ্রাবক নিষ্কাশন পার্টটা পড়বা ক্রোমাটোগ্রাফিতে। ক্রোমাটোগ্রাফি আর এই যে একটা সূত্রটা আছে। সো এখান থেকেই দেখবা যে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসছে। রুয়েটে কোয়েশ্চেন আসছে, চুয়েটে কোয়েশ্চেন আসছে, অনেক বেশি কোয়েশ্চেন আসছে। সো এখান থেকে সেম টাইপের কোয়েশ্চেনই দিবে। কোনো চেঞ্জ হবে না ভাই। ট্রাস্ট মি, এখান থেকে সেম টাইপেরই কোয়েশ্চেন দিবে, কোনো চেঞ্জ করবে না। সো এই টাইপ অনেকেই আরকি ইগনোর করে যায়। অনেকেই পড়ে না এই টাইপ। অনেক কলেজেই পড়ানো হয় না। তবে তুমি এই টাইপটা ইজিলি কিন্তু পড়তে পারবা।
সো এই গেল আমাদের গুণগত রসায়ন। এখন আসি তোমার মেইনলি আর কি বইটা কেমনে পড়বা? বইটা তোমাদের দেখাই। তো কেমিস্ট্রি বই করার ক্ষেত্রে অফকোর্স দাগানো বই পড়বা। যেকোনো কিছুই আর কি, দাগানো বই আর কি মেইন আর কি ওয়েপন। সো কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে দাগানো বই তো পড়বাই। এখানে দেখবা যে অনুশীলনের অনেকগুলা কোয়েশ্চেন আছে, অনুশীলনের এমসিকিউ আছে। এই অনুশীলনের এমসিকিউ অনেক বেশি সলভ করবা, ঠিক আছে? অনুশীলনের এমসিকিউ সলভ করা প্লাস কেমিস্ট্রি প্লাস নামের একটা বই আছে। ওই কেমিস্ট্রি প্লাস বই থেকে এমসিকিউ অনেক বেশি সলভ করবা। ওইখানে যতগুলা ভার্সিটি আছে, যতগুলা ভার্সিটি, মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি হোক, সবগুলার কোয়েশ্চেন দেওয়া আছে। সো ওই বইটা ইউজ করে এমসিকিউ যত বেশি পারো সলভ করবা, কারণ কেমিস্ট্রি যারা এমসিকিউ ভালো পারে তাদের কনসেপ্টটা আসলেই অনেক বেশি জোরদার হয়। সো কেমিস্ট্রির এমসিকিউ বেশি ফোকাস করবা। আর যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো অত বেশি খুঁটিনাটি ইনফরমেশন মুখস্থ রাখা লাগবে না, জাস্ট বেসিক ইনফরমেশন মুখস্থ রাখতে পারো। লাইক আলফা কোনা নিয়ে বেশি মানে বেসিক ইনফরমেশন মুখস্থ রাখতে পারো। এই যে এগুলা যেগুলো ইনফরমেশন আছে এগুলো অনেকে পড়ো, এগুলা থেকে কিন্তু অত বেশি কোয়েশ্চেন আসে না। ইঞ্জিনিয়ারিং অত বেশি কোয়েশ্চেন আসে না। বড় জোর হয়তো পর্যবেক্ষণ বা তোমার এগুলা থেকে হয়তো নাম্বারে কোয়েশ্চেন দিতে পারে, এইচএসসিতে দিতে পারে, বাট তোমার অ্যাডমিশনে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু অত বেশি দিবে না, মডেল থেকে কোয়েশ্চেন অত বেশি দিবে না, জাস্ট থিওরিটা দেখে রাখিও, ঠিক আছে? থিওরিটা দেখে রাখিও। আর এখানে দেখো ওই আর, তারপরে ব্যাসার্ধ, তারপরে শক্তি, ওগুলার বের করা অনেক রাশি দেওয়া আছে, অনেক প্রমাণ দেওয়া আছে। ওই প্রমাণগুলো দেখা লাগবে না। তোমরা যারা একাডেমিক ক্লাস করবা, একাডেমিক ক্লাসে দেখবা যেগুলো হাবি প্রমাণ দিছে, এই পরমাণু মডেল নিয়ে 5-6টা ভিডিও বানাই রাখছে। সো তোমরা করবা কি, জাস্ট একবার দেখে রাখা আর কি, দেখার জন্য আর কি। বাট আমি যেগুলো টপিক মার্ক করে রাখছি ওই টপিকগুলোতে বেশি ফোর দিবা। সো এগুলো প্রমাণ দেখার দরকার নেই। প্রমাণ এখন মানে প্রমাণ এখানে এনকারেজ টানো করতেছি না। এই জিনিসগুলা তোমরা যখন স্থির তড়িৎ পড়বা তখন এই জিনিসগুলা, তারপরে নিউটনিয়ান মেকানিক্স পড়বা, তখন এই জিনিসগুলো নিয়ে তোমাদের আইডিয়া ভালো ক্রিয়েট হবে। এখনই প্রমাণ তোমাদের জন্য না, যারা একাডেমিক পড়তেছো তাদের। সো তাহলে এখানে দেখো অনেকগুলো থিওরি দিয়েছে, জাস্ট একবার দেখে রাখবা। আর একটা জিনিস হলো, এই তো এখানে একটা থিওরি দেওয়া আছে যে কক্ষপথে কয়বার আবর্তন করবে। এই এই থিওরিটা তোমার দরকার। লাইক ধরো যে 3 নাম্বার কক্ষপথ আছে, এখানে তোমার যে তোমার পরিধি ক্রিয়েট করবে, কয়টা ওয়েভ ক্রিয়েট করবে, সো এটা দেখে রাখিও। মেবি এন সংখ্যক ওয়েভ ক্রিয়েট করে, লাইক 1 নাম্বারে থাকলাম একটা ওয়েভ, এরকম কিছু একটা কনসেপ্ট আছে, আমার ঠিক এখন মনে নাই। 2 নাম্বার ওয়েভে মেবি 2টা ওয়েভ ক্রিয়েট করে এরকম। তারপরে তোমার দেখো শ্রোডিঙ্গারের যে তরঙ্গ সমীকরণটা আছে, শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ, এই তরঙ্গ সমীকরণের যেগুলো বৈশিষ্ট্য আছে, এই পার্টটা বিশেষ করে তোমার দরকার আছে। এই বৈশিষ্ট্যর পার্টটা তোমার দরকার আছে। সাই এর ভ্যালু। তারপরে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এটা তোমার ফিজিক্সে আসবে, ফিজিক্সে এখান থেকে কোশ্চেন আসে। আমাদের বছর এমআইসিতে কোশ্চেন দিছিল, এখান থেকে একটু প্যাচাইছিল আর কি। সো এমআইসির কোশ্চেনটা যদি পাও তাহলে দেখে রাখতে পারো। তারপরে আসি তোমার এই যে সংখ্যাগুলো, কোয়ান্টাম সংখ্যা যে 4টা আছে, এই 4টা সংখ্যা থেকে আমি কি বলছি, ওই 4টা মুখস্থ রাখতে। যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারীর যে সম্পর্ক, সহকারীর সাথে চুম্বকীয় যে সম্পর্ক, ওই সম্পর্কগুলা জাস্ট দেখে রাখবা। এখানে অনেক হাবিজাবি জিনিস দেওয়া আছে। তোমরা জাস্ট এই যে চিত্র আঁকানোটা, চিত্র, অরবিটালের যে চিত্র আছে, অরবিটালের চিত্রটা দেখে নিবা। 3D অরবিটালের আমরা কি পাই, 3D বলতেছি কেন, ডি অরবিটালের যেগুলো চিত্র আছে, ডি অরবিটালের চিত্রগুলো দেখে রাখবা। দেখবা যে ভার্সিটিতে চলে আসতে পারে। ডিউয়ের যে রিটেন আছে, ঢাবির রিটেনে ওই অরবিটালের চিত্রটা আসে। এই তো দেখো অরবিটাল নিয়ে নোডাল প্লেন আছে, অনেক হাবি ডিসকাশন হবে। এটা দেখতে পারো, নোডাল প্লেন, তারপরে নোড কয়টা আছে। সো এখানে থিওরিটা পড়ে রাখতে পারো। আর বিশেষ করে এই যে চিত্রটা আছে, চিত্রটা চিত্রটা দেখবা। ডি অরবিটাল আর পি অরবিটাল এই দুইটা দেখলে হয়। এস অরবিটাল অনেক ইজি একটা চিত্র। থিওরিটা একবার হচ্ছে রিডিং পড়িও এই পার্টগুলা। বর্ণালীর আগ পর্যন্ত তোমরা হাজারি স্যারের থিওরি পড়বা। আর বর্ণালীর পরে যে দ্রাব্যতা পার্ট আছে, দ্রাব্যতার গুণফল, ওইটা তুমি দেখতে পারো লিঙ্কন স্যারের বইটা। এখানে অনেক থিওরি আছে। থিওরি এই তো দেখো আয়ার রশ্মির যে কাজটা আছে, এই থিওরিটা তোমার দরকার। আয়ার রশ্মি, তারপরে তোমার দেখো ইউভি রশ্মি, জাল জাল নোট, এই থিওরিগুলা দেখে রাখিও। তারপরে এমআরআই এর মূলনীতি, এমআরআই এর মূলনীতিটা আসতে পারে, এমআরআই এর পূর্ণরূপ আসতে পারে। তারপরে এখানে মূলনীতি দেওয়া আছে, এখান থেকে এমসিকিউ আসে কিন্তু। এখানে দেখবা যে বিজোড় যেগুলো মানে বিজোড় যেগুলো নিউট্রন আছে, এই তো এখানে দেখো বিজোড় নিউট্রন, সেগুলা কিন্তু এনএমআর প্রদর্শন করে, ম্যাগনেটিক মোমেন্ট থাকে। সো এখান থেকে তোমার এমসিকিউটা আসে, এখান থেকে
এমআরআই গেল। তারপরে তোমার শিখা পরীক্ষা। সো শিখা পরীক্ষার এখানে দেখো কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াটা দেখে রাখবা। এই শিখা প্রক্রিয়ায় তোমার HCl কেন ইউজ করি? তারপরে এই বিক্রিয়াটা দেখে রাখবা। তারপরে শিখা পরীক্ষার এই খালি চোখে এটা দেখবা। কোবাল্ট ব্লু গ্লাস দেখার দরকার নাই। শুধুমাত্র খালি চোখ, এটাই ইম্পর্টেন্ট। তারপরে তোমার এই তো দেখো দ্রাব্যতা পার্টটা আসছে। দ্রাব্যতা পার্ট। এইখানে বইয়ে আরকি অত ভালোভাবে দ্রাব্যতা পার্টটা কভার করা নাই। কনসেপ্ট বুকটা দেখতে পারো। কনসেপ্ট বুক অথবা তোমার লিঙ্গন স্যারের বই। কনসেপ্ট বুক অথবা লিঙ্গন স্যারের বই। আরেকটা কথা, কেমিস্ট্রির ক্ষেত্রে যারা শুরু থেকে পড়বা, কোয়েশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট তো থাকবাই। তোমরা সিকিউ সলভ করবা। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে এখনই সিকিউ সলভ করার দরকার নাই। তবে কেমিস্ট্রির ক্ষেত্রে বোর্ডের সিকিউ সলভ করবা। কারণ বোর্ডের সিকিউ কিন্তু একটু ভালোই পেঁচানো আসে। অনেক পাত্র, অনেক চিত্র, অনেক হাবিজাবি জিনিসপাতি দেওয়া থাকে, যেটা অ্যাডমিশনও ওইভাবে দেওয়া থাকে না। সো এইজন্য কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে সিকিউ গুলা দেখে রাখবা। কেমিস্ট্রির ক্ষেত্রে বোর্ড সিকিউ। আর যদি পারো এই যে কোশ্চেন গুলো আছে সমস্যা, শিক্ষার্থীর কাজ, দেখবা যে হাজারি স্যারের বইয়ে এরকম অনেক শিক্ষার্থীর কাজ দেওয়া আছে। সো এই শিক্ষার্থীর কাজ এই পার্টটা পড়ে রাখবা সব চ্যাপ্টারে, যেগুলো বিশেষ করে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, ওই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারের ক্ষেত্রে। এই গেল আমাদের কাজ। আর শেষের দিকে দেখবা যে তোমার আয়ন শনাক্তকরণ দেওয়া আছে। এখানে থিওরি গুলা পড়বা। এখানে থিওরিতে অনেক হাবিজাবি দিছে, লাইক টেস্ট টিউবে তোমার দেখো যে 2 থেকে 1 ml নেওয়া লাগে, নিয়ে অনেক কিছু করা লাগে। এগুলো মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট বিক্রিয়াটা মুখস্থ রাখবা। তাহলেই হয়ে যাবে। আর সব শেষে তোমার দেখবা যে অনুশীলনীর এমসিকিউ আছে। অনুশীলনীর এমসিকিউ গুলো সলভ করে রাখবা। তো আই হোপ এতটুকুই তোমার গুণগতের চ্যাপ্টার মার্কিং। তাহলে প্রথম কাজ হইলো চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে ওগুলো দেখে রাখা। তারপর ইম্পর্টেন্ট পার্টে কিভাবে ফোকাস দেওয়া, ইম্পর্টেন্ট পার্টের মধ্যে কেমন কেমন কোয়েশ্চেন আসে, ওই জিনিসটা মাথায় গেঁথে রাখা। তারপর একটা হইলো তোমার প্র্যাকটিস করা। প্র্যাকটিস করার জন্য আমি ম্যাটেরিয়াল যেগুলো বলে রাখছি অলরেডি, সেগুলো করে রাখবা। তো আই হোপ ভিডিওটা এতটুকুই। এরপরে অন্য কোনো চ্যাপ্টারে তোমাদের সাথে দেখা হবে।